দূরত্ব ছিল এরকম যে আমার মারে তত মানে বেশি পছন্দ করতাম না, কারণ তার একটা সমস্যা ছিল কি, সে আমার বোনের যে হাজবেন্ড ছিল তার সাথে একটা ফিজিক্যাল রিলেশন ছিল আমি আমার ছোটবেলার থেকে। কোনো মনে ছিল না, শুধু এটাই মনে পড়ে যে আমার মার সাথে আমার বেশি দূরত্ব ছিল একটা কারণে। আপনার বোনের বিয়ে হয়েছিল মানে কত বছর বয়সে বোনের বিয়ে হয়েছিল, মানে কবে বিয়ে হয়েছিল, কত বছর বয়সে? এটা বলতে পারবো না, কিন্তু ওর বিয়ে হয়েছিল ওর ক্লাস 3-তে থাকে। ক্লাস 3-তে থাকে বোনের বিয়ে হয়েছিল? আহ, মানে কিভাবে এটা পসিবল? আপনি কি জেনেছেন পুরো স্টোরিটা আমাকে একটু বলেন তো। আমি পুরো ক্লিয়ার হয়েছি মানুষের কাছ থেকে যে আমার যে বোনের হাজবেন্ড ছিল ওনার সাথে আমার মায়ের একটা ফিজিক্যাল রিলেশন ছিল। এটা আপনি মানুষের কাছ থেকে শুনতেন? কার কার কাছ থেকে শুনতেন এটা? আমার নানুর কাছ থেকে শুনতাম, আমার খালাদের কাছ থেকে শুনতাম। আমরা তো আমার নানুদের ফ্যামিলিতে বড় হয়েছি। আমার দাদা বাড়ি বরিশাল। আপনার সামনে কিভাবে বলতো তারা? আমি জিজ্ঞাসা করতাম যে ভাইয়া এরকম কেন করে, ভাইয়া এরকম কেন করে। হ্যাঁ, তখন আমরা বলতো যে তোর ভাইয়ার সাথে তোর মাসির সম্পর্ক আছে, প্রেম আছে। এগুলো কারা বলতো? আমাকে খালা বলতো, নানু বলতো? মামিরা বলতো। এরা বলতো। তখন আমি বলতাম যে প্রেম কি জিনিস, তখন আমি ছোট ছিলাম, আমি ততটা হয়তো বা বুঝতাম না। ওকে। তো তখন আমি সবসময় আপনি চেষ্টা যখন করতাম, এগুলো শুনতেন আপনি তো অনেক ছোট ছিলেন। আমার মনে হতো যে ওখানে কি হচ্ছে, ওইটা কি। আমি নিজে চোখে দেখতাম, বুঝতামও। মানে আপনার সামনে ঘটনাগুলো ঘটতো? তো আমি দেখতাম দূর থেকে, মানে বুঝার চেষ্টা করতাম যে ওটা কি হচ্ছে। এমনকি এই রুমের মধ্যে ঢুকলেও দেখতাম ওরকম অবস্থায় কিংবা ওরকমই থাকতো। হুম। তো আমি তো তখন আমার নানুরে জিজ্ঞেস করতাম কিংবা আমার খালাদাতে জিজ্ঞেস করতাম যে এটা কেন হয়। ওনারা কিছু বলতো না? না, ওনারা কিছু বলতো না, বলতো তোমার মার সাথে ওনার সম্পর্ক আছে। তাহলে মার সাথে যদি সম্পর্ক থাকবে তাহলে বোনের স্বামী হয় কিভাবে? এরকম আমার মাথার মধ্যে সবসময় ইত্যাদি করতো। আর আমার চিন্তা ছিল যে ওটা এখন কি হচ্ছে। এই জন্য আমি আস্তে আস্তে বড় হলাম। তখন ক্লাস 6-এ যখন পড়ি তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। এগুলো নিয়ে আপনি আপনার মাকে কখনো জিজ্ঞেস করেননি? মাকে কখনো জিজ্ঞেস করিনি। আপনার মা কি জানতো যে আপনি আপনি তা দেখছেন? হ্যাঁ, আমার মা জানতো আমি দেখছি, এবং আমার ফ্যামিলির সবাই জানতো। আমার বাবা থেকে শুরু করে সবাই জানতো। বাচ্চা শান্ত পানি মাঝখানে জঙের মাছ, আর উনি হচ্ছে বড় পানি হয়, পানির আছে কি। এভরিবডি সবাই জানতো। জানার পরেও বিষয়গুলো নিয়ে কোনো কথা হতো না, কোনো ধরনের কোনো ঝামেলা হতো না ফ্যামিলিতে। পুরো ফ্যামিলি তারপরে ডিপেন্ড করতো কার উপর? আপনার দুলাভাইয়ের উপর। আপনার পুরো ফ্যামিলি ভদ্রলোকের উপর ডিপেন্ড করতো ইকোনমিক্যালি? জি জি। এই জন্য কেউ কোনো কিছু বলতো না? না, কিছু বলতো ডিপেন্ড করতো, মানে কি ধরনের ডিপেন্ড করে, টাকা পয়সা দিয়ে হেল্প করতো। হুম। আমাদের তো কোনো ভাই নেই, কাজের কোনো ইয়ে নাই। আব্বাও তো সেরকম বেশি কাজ করতে পারতো না, এর জন্য আমার ভাইয়াদের সাহায্যই করতো। বাবা ওটাও জানতো? হ্যাঁ, আমার বাবাও জানতো। এবং জানার পরেও তো কখন এগুলা নিয়ে কোনো ধরনের মনোমালিন্য, কোনো ধরনের ঝামেলা আমি কতটা বুঝতাম না, বুঝতে পারতেন না। মাকে নিয়ে আপনার প্রাথমিক পর্যায়ের প্রথম মেমোরিটাই হচ্ছে এরকম একটা জিনিস আপনার চোখে পড়া। হ্যাঁ, আমার চোখে এরকম জিনিস পড়ছে। আজকের এই স্টোরিটা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতা, এবং যেটা হয়তো সমাজের অন্য কোনো লাখো মানুষের মধ্যে ওর গল্পটা মিলে যাবে না, কিন্তু একটা সন্তানের জন্য অনভিপ্রেত কোনো ঘটনায় তার জীবনে কতটা ছাপ ফেলে এবং এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে কি দাঁড়ায়। আমাদের সামাজিক মানসিকতার জায়গাতে আমরা যে সোশ্যাল সাইকিয়াট্রিক যেই ব্যাপারগুলো আমাদের চারপাশে ঘটে যায় সেগুলো গণমাধ্যমে খুবই কম আসে, এবং এগুলো যে মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ, নেগেটিভলি এগুলোর ইম্প্যাক্ট কতটা ভয়াবহ হতে পারে কিংবা আদৌ একটা মানুষের জীবনে কতটা প্রভাব ফেলে, সেগুলো নিয়ে আজকেরই অনেক দূর এগিয়ে যাবে। আমরা একটু ওকে জানার চেষ্টা করি আসলে। ওকে, ফাইন, আপনি যেটা বলছেন যে ক্লাস 6-এ আপনি একটা ছেলের সাথে বা কোনো একটা আমার মামার বন্ধু ছিল সেই। হুম তো আমি তার সাথে কথা বলতাম, করতাম, সব ধরনের আর কি ফেজলিমি করতাম। হুম হুম তখন আস্তে আস্তে বলল যে তোমার আবার খুব ভাল লাগে, তোমার আমার পছন্দ। হুম। আমি বলছি ঠিক আছে। তখন আমিও আর কি ছিলাম যে ভালোবাসে কি জিনিস, ফার্স্ট টাইম 6-এ থাকতে এরকম আসতো। হুম তখন আমি এটার মধ্যে করলাম। হুম। তখন আমি ওরা বললাম কি, আমি আমার মার বিষয়টা ওরা শেয়ার করলাম যে আকাশ, ওর নাম ছিল আকাশ, হুম হুম আকাশ এরকম আমার মা আর ভাইয়া এগুলা করে, তুমি আমার সাথে করবা? তখন ও বললো যে তুমি অনেক ছোট,
আর আমাদের মধ্যে এরকম কেন হবে, যা হবে বিয়ের পর হবে। বাবা যে কবরে ওরে আমি বলছি যে চলো আমরা এটা কিছু করিব, ওইখানে কি হয় তুমি আমার একটু বুঝাও। যখনই বলতাম একটু বুঝাও, ও এড়াই যেত, কেমন জানি করতাম। ওর অনেক খারাপ ছিল ছেলেটা, যেরকম অনেক ধরনের নেশা করতো, ও জিনিস ছিনতাই করতো, ও করতো। তারপরে ওরাকে আমি অনেক ভালোবাসতাম, তখন ফার্স্টে মামার লাইফে ও হাসতো, আমি ওরে অনেক ভালোবাসতাম। পরে আমার মামার সাথে একটা দ্বন্দ্বের কারণে ও আর কি চলে গেছিল। আচ্ছা তারপরে আমি আমাদের স্কুলে যাইতাম, ওই বিষয়টা আমার মাথার মধ্যে সবসময় থাকে। ওটাকে মানে বাবা মা এবং দুলাভাইকে যে অবস্থায় দেখছি তখন আমি আরেকটা ছেলের সাথে সম্পর্ক হয়, তার নাম হচ্ছে ইমরান। দোকানে মানে ওর একটা দোকানে কাজ করতো, ওকে স্কুলে যাইতে আসতো, ওখানে ওর সাথে আমার রিলেশন হয়। তখন আমি ওকে বললাম যে একটা কিছু করি, তো বলতো কি বিয়ে করতে হবে, তাহলে যদি বিয়ে করতে চল। আমার সবসময় ধারণা ছিল যদি বিয়ের পরে এই জিনিসটা হয় তাহলে ইমরান আমি যেভাবে বিয়ে করব জাস্ট বোঝার জন্য। আপনার ওই বিষয়টার প্রতি এক ধরনের কিউরিওসিটি গ্রুপ। আর সব সময় মাঝার মধ্যে খেলতেছি, ওটা কি হচ্ছে, ওখানে কি হলো, এটা আমি ওইটা চাই। আকাশ বলল যে বিয়ে না করে এটা করা যাবে না, এই জন্য আমি চিন্তা করলাম যে আমি এটা বিয়েই করব, সে যেই ছেলেই হোক। বিয়ে জিনিসটাকে আপনি বুঝতেন না, আপনি এই বিষয়টা মার সাথেও কখনো শেয়ার করেননি, বড় বোনের সাথেও কখনো শেয়ার করেন? আমি কারোর সাথে শেয়ার করি নাই। কেন কারোর সাথে করেননি? আমি মার সাথেও কথা বলতাম না, বড় বোনের সাথেও কথা বলতাম না, খুব কম। বড় বোনের সঙ্গে তুমি কেন কথা বলতেন? সবকিছু জানতো তো, জানার পরেও এসে এই বিষয়গুলোর নাম। আচ্ছা, বুঝতেন ব্যাপারটা খারাপ? হ্যাঁ অবশ্যই, কারণ যেখানে ঘরের আড়ালে হইতেছে, একটা কোণে হচ্ছে, অন্ধকারে হচ্ছে, তখন কেন এটা হবে না? আমার নানুদেরকে জিজ্ঞেস করলে বলতো যে এরকম এরকম ভালো না, উল্টাপাল্টা কথা বলতো। তো এগুলো নিয়ে আপনার মার সঙ্গে নানুদের সঙ্গে কোনো কথা? খালার সাথে সবসময় প্রশ্ন করতাম, কিন্তু মার সাথে তত বেশি আমার মনে পড়ে না, হয়তো বা করছি কি করি নাই, কিন্তু আমার মনে পড়ে না যে মাকে কখনো প্রশ্ন করছি যে মা তুমি এটা কেন করছো। এবং এই কৌতূহলের কারণে আপনি একটা ছেলেকে প্রপোজ করলেন যে বিয়ে করবেন, বিষয়টা কারণ ও বলছে যেগুলো বিয়ের পরে হয়, আপনার কিউরিওসিটির জায়গা থেকে। সে আমাকে বলছিল যে বিয়ের পরে হবে, সো আমি বলছি ঠিক আছে তাহলে আমি বিয়ে করতে চাই। ও ঘোরাইতে ঘোরাইতে 7 মাস কেটে গেল। 7 মাস পরে ওর আমি খুব জোর করলাম যে আমাকে এখন বিয়ে করতেই হবে, তখন আমি বাসা থেকে পালায়ে গেলাম। পালায়ে ওর একটা ফ্রেন্ডের বাসায় গেলাম, যাওয়ার পরে এসে রাতের বেলা অনেক দূর ওর ফ্রেন্ডের বাসায়, ওদের বাসা আমাকে নেয় নাই, মানে ও বেশি বড়রা দুজন, মানে 2 বছরের বড় ছোট এরকম হবে। আর তত বেশি ভালো কাজও করে না যে আমার চালাইতে পারবে। তারপরও ফ্যামিলির রহমতেই বিয়ে করছে আমার। ওই যে ওর সাথে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল? 2 বছর। মাত্র 2 বছর। তখন আপনি ক্লাস 6-এ পড়েন, তার মানে আপনার বয়স যদি 11 হয়ে থাকে তাহলে ওর বয়স 13 থেকে 14 বছর। না, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তখন আপনি ক্লাস 8-এ পড়েন, ওকে। তার মানে আপনিও নাবালিকা এবং সেও নাবালক বলা যেতে পারে। তখন আমার সে 2 বছরে বড় হলে ওর বয়স 16 বছরের মতো হবে। আর আমিও তখন 14 মতিতে। ওকে, বলুন তারপর। বিয়েটা আপনারা কোথায় করলেন, কিভাবে করলেন? তারপরে আমাদের ওই রাত্রেবেলায় আমি ওরে বললাম যে এখন তো কিছু করতে পারো, তো ওর বলতেছে যে হ্যাঁ অবশ্যই করতে পারি। তখন আমাদের মধ্যে হলো, তখন আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা এটাই, তাই এটার মধ্যে তেমন কোনো কিছুই না, এটাই। তখন আমি আমার মার প্রতি আমার তত আরো বেশি ক্ষোভ হলো, ঘৃণা হলো, যেই কাজটা তো হাজবেন্ড করতে পারে তা আমার মার দুলাভাই কেন করবে। এরপর ওর বাসা বাড়িতে নিয়ে গেল 3-4 দিন পর, ওর ফ্যামিলি থেকে মানতে চায় না, তারপরও মেনে দিল। মানে বিয়ে করার পর আপনার ফ্যামিলিতে জানালেন যে অনেক ঝামেলা করতেছে, ওই যে মাসে মামা আসছে, মামা এসে তো মনে হয় কি চিঠি চাইতেছে, করতেছে, ওর নামে কেস করবে। আমি পরিবারকে বলেছিলাম আকাশের সাথে আমার বিয়ের ব্যাপারে। সবাই বলেছিল ঠিক আছে, বিশেষ করে মা আর বোন, কিন্তু বাবা কখনো আমার কথায় কিছু বলেননি। আমি যখন চলে এলাম তখন বলেছিলাম আকাশের সাথে আমার বিয়ে দিতে, কিন্তু এখন তারা রাজি হচ্ছে না। এখানে একটা বিষয় আপনাদেরকে আমি একটু নোট করি, প্রিয় শ্রোতা। আমাদের মানে পারিভাষিক এবং সাইকিক সামাজিক জায়গা থেকে সেক্সুয়াল এডুকেশন বা কি বলা যেতে পারে এটাকে, যৌন শিক্ষা আমরা যেটাকে বলি, সেটা প্রপারলি হয় না, কারণ আমাদের সোসাইটিতে এটাকে ট্যাবু মনে করা হয় এবং এটা একটা গোপন বিষয়। এটাকে নিয়ে কথাবার্তা বলা সন্তানদের সামনে কিংবা এই বিষয়টা নিয়ে এইভাবে ওপেনলি একটা কথা হতে পারে, এই বিষয়গুলো আমাদের সমাজের চোখে ভালোভাবে দেখা হয় না। কিন্তু কিউরিসিটির জায়গাতে একজন নাবালিকা কিংবা একটা শিশু যদি এই বিষয়টি কোনোভাবে ভুল ব্যাখ্যার শিকার হন, কিংবা কিউরিসিটির জায়গাতে তাকে যদি প্রপারলি এডুকেশনটা না দেওয়া হয়, সেটা তার জীবনে আসলে কি হতে পারে সেটা একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের আজকের এই পাখির জীবনে প্রথম পর্যায়ের একটা গল্প।
শুধুমাত্র একটা অবৈধ সম্পর্ক, যেটা বোঝে না ও অবৈধ সেটাও সে বোঝে না, এরকম একটা সম্পর্ক দেখে তার ভেতরে কিউরিয়াসিটি হয়েছিল যে আসলে জিনিসটা কি, এটা আমি বুঝতে চাই, এবং তার জন্যেই সে বিয়ে করে ফেলেছে। না, সে বিয়ে জানে, আর সে জানে শারীরিক সম্পর্ক জানে। আমি স্পেশালি থ্যাঙ্কস জানাই যে ইদানিং আমাদের শিক্ষাক্রমে ক্লাস 8-এর পাঠ্য বইয়ের পাশাপাশি এরকম বিশেষ করে সেক্সুয়াল এডুকেশনের জন্য একটি পাঠ্য বইয়ের ব্যবস্থা করা হয়েছে, এবং যেখানে খুব সুন্দরভাবে এই বিষয়গুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে শারীরিক জ্ঞান অর্জনের জন্যে। কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ হলে কী ধরনের ক্ষতি হতে পারে, এবং এটা কোন বয়সে কী করা উচিত। আমার মনে হয় এটা আমাদের বিশেষ করে এই ধরনের ঘটনা থেকে অনেকখানি বাচ্চাদেরকে দূরে রাখবে। তবে দিস ইজ রিয়েলি টাফ, কারণ যে ব্যারিয়ারটা আমরা ভাঙার চেষ্টা করছি, এতদিন যেই ধরনের একটা অবরোধের মধ্যে ছিলাম, এগুলো নিয়ে কথা বলা যায় না, এগুলো নিয়ে কথা বলা পাপ, এগুলো নিয়ে কথা বলা অন্যায়, এবং এই ধরনের ব্যাপারে ছেলেবাদেরকে সামনে নিয়ে এসে ছেলেমেয়েদের এই কিউরিয়াসিটিগুলো নিবারণ করা বা ওদের বিষয়ে যে কিউরিয়াসিটি দেখলো তাকে দমিয়ে দেয়া, এই বিষয়গুলো মারাত্মক রকমভাবে টাফ করে দেবে আমাদের এই বিষয়টাকে। কিন্তু আমার মনে হয় যে যদি পজিটিভ কোনো রেজাল্ট আমরা পাই, এবং পাওয়ার সম্ভাবনা যেহেতু আছে, সুতরাং এই জিনিসগুলোকে পজিটিভলি ছেলে মেয়েদের সামনে আনা উচিত। কোনটা ভালো কোনটা মন্দ সেটা তো আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া উচিত। নইলে গোপনে নিভৃতে এই ধরনের অসংখ্য ঘটনা সমাজে ঘটে যাচ্ছে, যেগুলো আমরা কখনো ফোকাস করি না, এবং অনেক সময় জীবনটা খেলবারে দিতে পারে। বাই দ্য ওয়ে, আমরা ফেলছি আবার আপনার জীবনের গল্পে। তারপর আপনি ডিভোর্স করলেন, এবং আপনাকে বলল যেন আর বিয়ে দিবে না। তখন আমার ফ্যামিলি থেকে বলল, ও কি বিয়ে দেওয়ার মতো ছেলে হলো না? ও এরকম খারাপ কাজ করে, তাহলে আপনি কি বললেন পরিবারকে? চুরি করে, এটা করে, ওইটা করে, ওর সাথে বিয়ে দিবে না। আমি বললাম, তোমরা তো নিয়ে আসলা, আর আকাশের সাথে তো আমি অনেক ভালোবাসি। আকাশ তখন কি বলল? আকাশ ফোনে বলল, তুমি আমার সাথে পাল্লাই যাবা। আমি বললাম, ঠিক আছে, আমি তোমার সাথে পাল্লাই যাব। ওর সাথে আমি পাল্লাই গেলাম। 3 দিন ওর এক বন্ধুর বাসায় ডাকলো, বলল বিয়ে করিনি, বিয়ে করব। একটা কাগজ নিয়ে এলো, বলল এটা কোর্ট ম্যারেজ করতে হবে, তুমি সাইন করো। আমি সাইন করলাম। তারপর কি ঘটল? পরে সুমন মামা এলো, বলল এটা বিয়ের কাগজ না, এটা 1 বছরের কন্ট্রাক্ট ম্যারেজ। আমি তো কিছুই বুঝিনি, আকাশও কাগজ দেখালো না। তারপর আকাশ নিখোঁজ হয়ে গেল। এটা নিশ্চয়ই আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। হ্যাঁ, আমি ভেবেছিলাম সংসার হবে, আকাশ আমার ভালোবাসা, কিন্তু হলো না। পরে আপনার পরিবার কিভাবে আপনাকে সাহায্য করল? আমার মা বাবা আমাকে খুলনায় নিয়ে গেল। মানে আমি ঢাকায় এলাম, বোন আর দুলাভাইয়ের সাথে থাকতাম। তখন আমার লেখাপড়া একদম বন্ধ হয়ে গেল। আমি ক্লাস 8-এ ছিলাম তখন, কিন্তু জীবনের সব কষ্ট নিয়েই এগিয়ে চলতে লাগলাম। কষ্ট যতই আসুক, আশা কখনো হারানো উচিত নয়। আমরা সবাই তার অভিজ্ঞতা থেকে শিখতে পারি। অন্ধকারের পরেই আলো আসে। এরপর আপনার জীবনে আবার নতুন করে বিয়ের প্রসঙ্গ এলো। সেই সময় কি ঘটেছিল? ও কি ছেলে কি করে? ছেলে বাড়িতে কৃষিকাজ করে। তো আমিও বললাম, ঠিক আছে, ফ্যামিলি থেকে যখন দিতেছে আমি বিয়ে করব। বাবা বাড়িঘর সব দেখে আসলো, বিয়ের দিনও পড়ল, হয়েও গেল। কিন্তু তার বাড়িতে গিয়ে দেখি আসল বাড়ি না, চাচার বাড়ি দেখিয়েছে। মানে আপনার পরিবারকে আসল বাড়ি দেখানো হয়নি? হ্যাঁ, বিয়ের পরে আমাকে উঠালো এক ভাঙা ঘরে। ঘরটা একদম হেলে পড়ে যাবে, উপরে টালি, নিচে সুতি বাঁশের বেড়া। আমি তখন হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম, এটা কেন? সে বলল, চাচার বাড়ি আর আমার বাড়ি কি আলাদা? আমি বললাম, কথা তো আলাদা। আমি যে ঘরে থাকব সেটা যদি ভালো না হয় আমি কেমন করে থাকব? তখনও আপনি চুপচাপ মেনে নিলেন? হ্যাঁ, আমি মেনে নিলাম চুপচাপ। জীবনে অনেক ভুল করেছি। তাহলে বিয়ের আগে কি সত্যিটা জানানো হয়েছিল? আমি ছিলাম মেরিড পার্সন, সে আনমেরিড ছেলে, কিন্তু তাকে বলা হয়েছিল। ওকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি ম্যারিড পার্সন? সে বলেছে না, কিন্তু আমি নিজে তাকে বলেছি, হ্যাঁ আমি 2টো বিয়ে করেছি। ও বলল, কোনো ব্যাপার না, আপনার দেখে আমার ভালো লেগেছে। তারপর জীবন কেমন চলছিল? আমরা আমার বাবার বাড়ি বেড়াতে গেলাম। দিন চলতে লাগলো, কিন্তু আমি শহরের মানুষ হয়েছি তো, তাই সংসারে অনেক কিছু মিস করতাম। কষ্টের মধ্যে দিন যাচ্ছিল। সে একমাত্র ছেলে ছিল, কোনো ভাই বোন ছিল না, কিন্তু আস্তে আস্তে ওর ভেতরে পরিবর্তন দেখতে পেলাম। কি ধরনের পরিবর্তন? সে ফোনে কথা বলতো, গ্রামের ছেলে, তাও ফোনে কার সাথে কথা বলে আমি জিজ্ঞেস করলে এড়িয়ে যেত। প্রায় 2-3 মাস পরে আমি জানতে পারলাম সে আগে একটা বিয়ে করেছে। তখন সে কি বলল আপনাকে?
সে আমার কাছে মাপ চাইলো, আমি বিয়ে করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে বলতে পারিনি। পারি না। আমি বলছি বিয়ের আগে তো আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, আপনি আমাকে কেন বলেন নাই? ওকে, পরে বলল, তোমাকে কি আমার এত ভালো লাগছে যে তোমার কথা যদি বলতাম হয়তো তুমি রাজি হতো না। আমি বললাম, ঠিক আছে, যা গেথা গেছে, আপনি ওর মেয়ের সাথে যোগাযোগ করবেন না, আমিও করব না, ওকে। কিন্তু তারপরও সে যোগাযোগ করল। তখন আমি বললাম, খুলনাতে রাখবো না, আপনাকে আমি ঢাকায় নিয়ে আসব। ঢাকায় আসতে গেলে কিছু টাকা লাগবে। আমার বিয়ের সময় সে কিছুই দেয়নি, না শাড়ি না গয়না, শুধু একটি রুলি দিয়েছিল। আমি বললাম, মা, রুলিটা আমরা বন্ধক রাখি, এখন টাকা আমার কাছে নেই, পরে আমি দেব। যখন বন্ধক রাখতে গিয়েছি, আঙ্কেল বলল, তুমি কি দুষ্টামি করতে আসছো? এটা এমইটি স্বর্ণ, তুমি বলেছিলে সোনা, এটা কেন তোমার বিয়েতে দিয়েছ? তিনি বলল, এটা স্বর্ণের পানি দিয়ে ধোয়া, 6 মাস পর কালার চলে যাবে। তখন আমি হাজব্যান্ডকে ফোন দিলাম, তুমি টাউনে আসো। আমরা দোকান ঘুরে দেখলাম, সবাই বলল এটা আসল সোনা নয়। শেষে সে বলল, মাফ করে দাও, তোমাকে খুশি করার জন্য করেছি। আমি মাফ করে দিলাম। আমার পরিবারও প্রথম থেকেই রাজি ছিল না, এখন থেকেই ছেলে এরকম করতেছে, তা ভবিষ্যতে সে কি করবে? তখন আমি তাকে তারপর ঢাকাতে নিয়ে আসলাম। আমি আমার বোন বর্ণার কাছে রেখে দিলাম, যাতে ভাইয়া ওকে একটা চাকরি দিয়ে দেয়। ওর চাকরির জন্য রক্তের গ্রুপ পরীক্ষা করতে হয়, পরীক্ষা করানো টাকা পয়সা সব ভাইয়া দিয়েছে, ম্যাচ ঠিক করে দিয়েছে ভাইয়া, মানে আমার দুলা ভাই। আমাদের ফ্যামিলিতে খুব কেয়ার করে। চাকরি থাকার পরও আমার কাছে টাকা পয়সা দেয় না। তা ভাইয়া শুধু কমপ্লেন করায় যে ওর নাকি ফোনে কথা বলে। আমি বললাম, ফোনে তো আমার সাথেও কথা বলি। তো ভাইয়া বলল, ঠিক আছে, তুইও ঢাকাতে চলে আস। আমি মার বাড়িতে ছিলাম খুলনাতে, তারপর ঢাকাতে এসে ভাইয়ার বাসায় থাকলাম। ও ছুটি পেলে আসতো। আমি ঠিক আছে, ভাইয়ার বাসায় তো গেস্ট যে রুমটা, ড্রয়িং রুম বলে, ওখানে আমরা সংসার শুরু করি। বললেন, ঠিক আছে, আমাদের রুম নেওয়ার মতো এত বেশি খরচ নেই, টাকা বেতন খুব কম, মাত্র 7,000 টাকা। তা ভাইয়া বলল, ঠিক আছে, তোর বাইরে থাকা সম্ভব না, তাই আমাদের এখানে থাক, খাওয়া থাকা আবার 3,000 টাকা দিতে হবে। আমি যেহেতু তার ওয়াইফ, কোনো কসমেটিক বা ড্রেস কিছুই পাইনি। তা আমার বোন বলল, ও ভালো মানুষ, নে কিছু দাও। আমি বললাম, ঠিক আছে, তুই কিছু বলিস না। ভাইয়া আমাকে ড্রেস জানার গিয়ে দেয়, স্যালারি 7,000, খাওয়া থাকে 3,000। বোনরা দেওয়ার পরে যে কয়টা তো ওর ও বাড়ি পাঠা দিত, মানে উপর বাড়িতে অনেক দেনা ছিল। আচ্ছা আচ্ছা। তো আমি বলতাম যে কবে শেষ হবে? আর আমাদের ঢাকা আসতে আমরা কি আজীবন ঢাকাতেই থাকবো? তোমার বাড়িতে একটা ঘর নাই, ঘর এরকম টুকটাক আর কি ঝগড়া হতো। তোমার হাজব্যান্ড ওয়াইফ যে একটা ভালোবাসা, এটা কখনো আমি পাইতাম না। সবসময় মানে চিন্তা করতে কি এত চিন্তা করো তুমি, তুমি চিন্তা করে দাও, কোনো কিছু বের করতেই পারা না। তখন আমার দুলাভাই এটা বললাম, ভিয়া আমার একটা চাকরি ব্যবস্থা করে দাও। তো আমার বললো যে এইটা তুই পাশ করিস না, এই যে পরীক্ষা দিয়ে চলে আসছে, এখন কি চাকরি দিব? তো ভাইয়ের হুসমও বলতাম যে একটা চাকরি দাও, একটা চাকরি দিয়ে দাও। তখন ওর একটা, ও যে কোম্পানিতে চাকরি করে, ফরেনার কোম্পানিতে, ওর একটা ম্যাডাম ছিল। তা ম্যাডামটা বাচ্চা কাচ্চা হইতো না, তার হাজব্যান্ডও বাড়িতে থাকতো, সেখানে একা থাকতো। তো আমার তার কাছে রেখে আসছিল, মাসে 5,000 টাকা স্যালারি দিবে, অল টাইম তার সাথে থাকতে হবে। ওকে। তো এরকম আমি থাকতাম। তখন আমার হাজব্যান্ড ডাইরেক্ট বলতেছে, বাসায় কাজ দিচ্ছেন, এই করছেন। কিন্তু আমি বাসায় কাজ করতাম না, শুধু তার সাথে থাকতাম। সাথে থেকে আপনার কাজটা কি ছিল, তার যেরকম ল্যাপটপটা ক্যারি করার, হ্যাঁ, এটা আমি নিতাম। হাতে কোনো পার্স আছে, এটা আমি নিয়ে ওনার সাথে থাকতাম, কারণ উনি একা একা থাকতে পারতাম না। যেখানে যেত আমাকে নিয়ে যেত, আমাকে বলতো যে আমার বোন, ওনার ইংরেজিতে কি বলতো আমি জানি না, ওনার সুন্দর সুন্দর ড্রেস কিনে দিত, ওই যে ওনার সাথে যেটা পরে আমি বের হতে পারবে, এরকম করে, মানে ওনার মতো করে উনি রাখতো। তখন আমার হাজব্যান্ডের আমার ভাইয়ের সাথে অনেক অশান্তি করলো। তখন আমার ভাই বললো, ঠিক আছে, তোমার চাকরি করতে হবে না, তুমি চলে যাও। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি চাকরি করব না। তখন আমি বলতে রাখতাম যে আমার কোনো কাজও করতে দিলে না, তোমাকে হেল্প করব, তাও তুমি করতে দিলে না। আমি তাকে কিন্তু হেল্প করতাম, আমি যে 5,000 টাকা পেতাম তার থেকে 2,000 টাকা করে আমি দিতাম, আমার 3,000 টাকা আমি রাখতাম। তখন আমার হাজবেন্ড বলতো যে কি এমন কাজ করতাম, মানুষের বাসায় কাজ করতাম, এরকম করে বলতো।
তা আমি বা তুমি সব কথা বলবা না, আমি কি কাজ করি তুমি জানতাম না, কিন্তু ওই যে ফরেনার ছিল উনি বলছে তুমি আমার সাথে 1 বছরে যদি থাকো তোমার লাইফটা পুরো আমি ওকে করে দিয়ে যাব। তখন চলে আসছি, তখন বাসায় রান্না বান্না করে খাই, তাই এরকম করে আমার হাজবেন্ড ওই মেয়ের সাথে যোগাযোগ করে, আগের ওয়াইফের সাথে। আর বললাম যে তুমি এরকম কেন তার সাথে কথা বলো? পরে এক এক কথা বলার সাথে সে তার কাপড় চোপড় নিয়ে আমার হাত থেকে নেমে চলে গেছে। ওকে। যার পরে এটা মেসেজ উঠছে, তখন আমি ফোন দিয়ে বললাম, আমার ফোন রিসিভ করা, বললো কি তুমি যদি আমার সাথে আসতে চাও তাহলে এখন আসো। আমি আমার ফ্যামিলিরে বললাম আমি কি করব, তোমরা দেখে শুনেই বিয়ে দিছো, সে প্রথম যদি এরকম করতেছে আমি কি করব এখন? বলে তার সাথে তুমি কোথাও যাও না, তুমি তোমার ভাইয়ের বাসায় থাকো। তখন আমি আমার ভাইয়ের কাছে বোনের কাছে থাকতে লাগলাম। আমারে প্রথম 2-1 দিন 4-5 দিন 1 মাস 2 মাস ফোন দিছে, পরে আমার কোনো ফোনই দিত না। তখন আমার ভাইয়ারে বলার পরে ভাইয়ার ইটুফোর্স যে সিকিউরিটি সার্ভিসটা আছে ওখানে যোগাযোগ করে আমার একটা চাকরি নিল লেডিস সিকিউরিটি গার্ডে। তারপরে ওখানে আমি চাকরি করলাম 1 বছরের মতো। 1 বছরের মধ্যে আমি তার সাথে মিশতাম না, আমি অফিস বাসা অফিস ঢাকার শহর। মানে এই সময় হাজবেন্ডের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু না 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 ঢাকা শহর সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। বোরকা পরতাম, বেশ বাসা থেকে যেরকম বড় বড় জামা পরতাম, গ্রামে থেকে যেরকম আসতাম ওরকমই ছিলাম। 1 বছর পরে আমার ওই যেখানে চাকরি করতাম ওইখানে একটা ল্যান্ড ওনার ছিল, ল্যান্ড ওনার ওখান থেকে আমারে সে অফার করে তার সাথে, মানে ওই বিল্ডিংয়ে ল্যান্ড ওনার আমার প্রপোজ করে যে মানে বিভিন্নভাবে তুমি দেখতে অনেক সুন্দর, তোমার লুকিংটা অনেক, তোমার দেখতে খুব ভালো লাগে। ওহো, এটা তো বেশ বিব্রতকর পরিস্থিতি। মানে উনি আসা চায়, আমি সালাম করি, স্যার আসসালামু আলাইকুম, আমার লিফট আমি ধরে দেই, উনি উঠে। ল্যান্ড ওনার যেহেতু আবার আসলে ওনার হাতে যেহেতু কিছু থাকে ওটা আমি ক্যারি করি, এই জন্য উনি ডাকলো তুমি একটু উপরে আসো, 13 তলায় আসো। আমি গেছি দিতে, পরে বলতেছে তোমার লুকিংটা অনেক সুন্দর, তোমার আমার খুব ভালো লাগে, তুমি আমার সাথে গোবা, একদম ডাইরেক্ট। বাহ, এটা তো সত্যিই বেশ অস্বস্তিকর পরিস্থিতি। মানে উনি প্রতিষ্ঠানে কাজ করতেন, সেখানে ওনার তো একটু ভয়ে ডোর কিছু করা উচিত ছিল। মানে উনি ডিরেক্ট এভাবে দেখে নিবেন আপনার অ্যাটিটিউডের মধ্যে কোনো কিছু আছে কিনা এরকম, যে কারণে আমি সবসময় অনেক রুটস ছিলাম, আমার সাথে কেউ কথা বলতেও সাহস পেত না। আমরা কি করে ছিলাম, আমাদের সাথে কোনো ছেলেরাও কথা বলতো না, আমাদের যে ছেলে গার্ডগুলো ছিল সেও কথা বলতো না। পরে আমি বললাম স্যার কি জাস্ট তোমাকে আমি দেখলাম যে তুমি তোমার জায়গায় কেমন অনেস্ট। ওনার কথাটা অনেক তাড়াতাড়ি ফিরাই নিল। তারপর বললো আমার এখানে চাকরি করো, এখানে তো অনেক 13 তলা বিল্ডিং, অনেক ভালো ভালো লোকের আসে, তুমি কি কি করো না করো, এই জন্যই তো দেখলাম ভালো তুমি থাকতে পারবো। ওকে, খুব ভয় পাচ্ছি। আমি বললাম স্যার আপনি আমাকে কেন ডাকছেন, আমি জানি কি হয়েছে না। পরে স্যারের বললাম স্যার আপনি আমার বাবার বয়সের, সেরকম এরকম ব্যাপার, তাহলে তোমার ওখানে যা ঠিক হবে না, তুমি রিজার্ভে থাকো। রিজার্ভ মানে বিভিন্ন জায়গায়, যেমন সোনারঘাটে, এডিসন, যেমন পার্টি টার্টি হয়, এখানে ডিউটি করলে তুমি ডিউটি করো, তখন বাসায় থাকবা। তোমার স্যালারি 6,000 টাকা, 900 টাকা স্যালারি পাইতাম, ওখান থেকে 600 টাকা চলে আসছে। ওখানে বিভিন্ন ছেলেদের সাথে ডিউটি করতে হইতো। আমি ওখান থেকে খারাপ হয়ে গেলাম, মানে রিজার্ভে যাওয়ার পরে। হ্যাঁ, ইট হ্যাপেন্ড, মানে খারাপ হয়ে গেলাম। মানে একটা ছেলের সাথে মিশতে হইতো, আমাদের দুইজনের, এক ছেলে এক মেয়ে। কথা হইতে তো ওরা বলে আমরা এরকম ড্যান্স করি, আমরা অনেক মজা করি, তুমি কেমন ড্রেস পরো? বোরকা পরো? বোরকা পরো কেন? এখন কে মেয়েরা বোরকা পরে কিনা? আর আমার মধ্যেও এরকম একটা চঞ্চলতা কাজ করতো। আমি চাইতাম যে না, এদের সাথে খোলামেলা ভাবে থাকবে। এর ভিতরে এমন থাকতে থাকতে আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল, বাড়িটার নাম নাই, মানে আমাদের থেকে অনেক ভালো অবস্থা, ছেলেটা দেখতে শুনতে অনেক সুন্দর ছিল। সে যে আমার মতো একটা মেয়ে প্রপোজ করবে আমি ভাবতে পারিনি। আমি বাড়িতে গিয়েছিলাম একবার পয়লা বৈশাখে, সে আমাকে ডাইরেক্ট বললো পাখি আমার তোমার খুব ভাল লাগে, তোমার বিয়ের আগে থেকে ভাল লাগে, তো তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে পারি? আমি বললাম ঠিক আছে করতে পারো। তখন আমি চাইছিলাম যে একটা মানুষ আমার জীবন হোক এরকম। করতে করতে না, তার সাথে আমার ফোনে, সে থাকতো খুলনাতে, আমি থাকতাম ঢাকাতে, ফোনের রিচার্জ করে দিতাম, আমি চাকরি করতাম, ফোনের রিচার্জ করে দিতাম 50 টাকা 100 টাকা, কোনো গেঞ্জি যা পারতাম কিনে রাখতাম ওর জন্য। ও খুশি হইতো। ও আমার অনেক বেশি, মানে আমার কথা দিয়ে ভোলায় রাখতো। আমি এখন যেটা বুঝি যে ও আমার কথা দিয়ে ভোলায় রাখতো, মানে বিভিন্ন রকম কথা বলতো। ও আমাকে কখনো একটা সুতো কিনে দিত না, কিন্তু আমি চিন্তা করতাম যে ওর কি পরলে ভাল লাগবে, কি করলে ভাল লাগবে, এটা করতাম। যেমন প্যান্ট, শার্ট, টি শার্ট, ঘড়ি এগুলা কিনেতাম, বিভিন্ন উপরে টাকায় দিতাম।
আমি যে 6,000 টাকা থেকে মানে অল্প কিছু 200 500 কখনো আমার কাছে বেশি ছিল ওরকম দিতাম, ও নিত, ও চাইতো। পরে ও মাস্টার্স কমপ্লিট করলো, তখন আমি বললাম তুমি ঢাকাতে আসবা? বললো হ্যাঁ ঢাকাতে আসবো। ঢাকাতে আসলো ফ্রেন্ডের বাসায়, আমরা ঢাকায় দেখা করলাম, কথা বললাম অনেক। ও সবসময় বলতো তোমার না বিয়ে করবো, শারগিরে আমার পড়াশোনাটা কমপ্লিট হোক। ছেলেটা অনেক সুন্দর ছিল, মানে ও তো বিবাহিত ছিল না, একদম বিবাহিত ছিল না, আপনার সম্পর্কে সব জানতো না। আমার বাড়ির পাশে সব জেনে শুনে আমার দিকে আগাইছিল। ও কি কিসে পড়তে, ছেলেটা তখন মাস্টার্স করতেছে আর আমি কি ক্লাস 10 পাশ করিনি। ওকে ঠিক আছে, তখন আমার হয়তো ওইটা আবেগ ছিল, আমি বুঝতাম না যে ও যেরকম আমার দিকে আগাইছে। আমি ভাবতাম মনে হয় সত্যিও ও আমারে ভালোবাসে। আজকের অতিথি একজন মাস্টার্স পড়ুয়া ছেলে আর আমি একজন ক্লাস 8 পড়ুয়া মেয়ে। কী কারণে একজন ছেলে অ্যাফেক্টেড হতে পারে? সৌন্দর্য আর ব্যক্তিত্বের সংমিশ্রণ। আমাদের গল্পের জায়গা থেকে আমরা ওর পুরো মুখ দেখাতে পারি না, চলুন আবার তার কাছে ফিরি। আমি সব সময় চাইতাম যে আমার ছোট্ট একটা সংসার হোক। আমি আবারও স্বপ্ন দেখতে শুরু করলাম যে আমার লাইফে যা গেছে ও হয়তো আমাকে সুন্দর একটা সংসার দিতে পারবে। ওহ, তুমি কি ভাবছিলে সেই সময়? বাই দ্য ওয়ে, আপনি যখন বলছিলেন যে আপনি আপনার ছেলে কলেজদের সাথে মিশে বিভিন্ন পার্টিতে দাওয়াত করতেন, হ্যাঁ। ওই সময়গুলো কি আপনি ওদের সাথে মিশে ড্রিঙ্কস করতেন? ওরা করতো, আমি ভাবতাম আমি একটু করব, মানে আমার ভালো লাগতো। আবার একটু চিন্তা করতাম না, বোনের বাসা থাকতাম, ভয় পেতাম, কিছু করতাম না। তখন নাজিমের সাথে মানে আমার সাথে রিলেশন ছিল, তার নাম ছিল নাজিম। তখন ও বলল ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। আবারও স্বপ্ন দেখতে শুরু করলাম যে আমার ছোট্ট একটা সংসার হবে। আমি অনেক প্ল্যানিং করলাম, আমাদের একটা মেয়ে বেবি হবে, এরকম বাসা নিব, তুমি তো এরকম সুন্দর, আমাদের বেবিটা হয়তো অনেক ভালো হবে। অনেকভাবে প্ল্যানিং করলাম। পরে আস্তে আস্তে দেখি ও ফোনে আমার সাথে তত সময় দেয় না, ফোনে ততটা সময় মিলছে না। কিন্তু ও সব কিছু জানতো আপনার সম্পর্কে? বিশেষ করে 2টো বিয়ে হয়েছে, ও সংসার করেছিলেন আর আমার ফ্যামিলি অবস্থা সবই জানতো। সব জানতো। ও কি শুধুমাত্র আমার সঙ্গে প্রেমের সম্পর্কই ছিল নাকি আলাদা কোনো ইন্টেনশনও ছিল? কোনো ধরনের ইন্টেনশন ছিল না। আমি ফোনে টাকা ঢুকাই দিতাম, ও ফোনে কথা বলতো অন্য মেয়ের সাথে। আমি কখনো ওর ফোন রিসিভ করতাম না, কারণ আমি যে কোম্পানিতে চাকরি করতাম ওখান থেকে ফোন আমাকে দেওয়া হয়েছিল, মানে ওখান থেকে আমি ফোন করলে বিল আসতো। আমি তখন ওর ফোনে শুধু ফোন করতাম অল টাইম, তখনও ফোন রিসিভ করিনি। চিন্তা করতাম ব্যাক, আর কি করব, আবুকে আমি টাকা দিই। ওরা বন্ধুবান্ধবী আমারে ফোন দিত, বলতো আজকে না আমার ফ্রেন্ডের সাথে আমাকে পার্টি দিতে হবে, আমার কয়টা টাকা দিবা? 500 টাকা দাও না। তখন আমি এভাবে সবসময় টাকা পয়সা দিতে থাকতাম। পরে একটা সময় বললাম, আমার ফ্যামিলি থেকেও জানাজানি হয়ে গেল ব্যাপারটা, যে তুমি আবারও একটা ছেলের থেকে এরকম করে পড়তেছো, তোমার হাজব্যান্ড আছে। তখন আমি আমার ফ্যামিলির বকাবকি শুরু করলাম, কি হাজব্যান্ড, তোমরা কি দেখে দিছো? তখন ও নাজিম আস্তে আস্তে দূরে সরে যাইতেছে, আমাকে বলতেছে ডাইরেক্ট তুমি আমার ফোন করবা না, কখনো ফোন দিবাও না, কোনো কারণ ছাড়াই। তুমি সবসময় ফোর্সকে কথা বলি, কি করি না করি তুমি আমার একটা। প্রয়োজনতা এখানে আমরা একটু ছোট্ট ব্রেক নিচ্ছি, আমরা ঠিক 12:03 ফিরবো। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এপিসোড FM 89.2। আজকে পাখি তার জীবনের গল্প বলতে এসেছে, ওকে দেখার জন্য আপনারা ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুক ঠিকানা www.facebook.com/abcfm 89.2। এছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজে আসতে পারেন, KBRI স্পেলিং KBRI। ফিরে আসছি 12:06। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবিসি রেড FM 89.2। আমি আর জি কে রয়েছি আপনার সঙ্গে। আজকে পাখি রয়েছে তার জীবনের গল্পে। আপনাদের যদি জীবনের গল্প বলার জন্য মন চায়, ফোন করুন আমাদের 0916389292। পাখি আপনার কাছে ফিরছি। পাখিকে দেখার জন্য আপনার ফেসবুক পেজ আসতে পারেন, আমাদের ফেসবুক ঠিকানা www.kpriya.facebook.com। রিপুনের সাথে কোনোভাবেই যোগাযোগ নাই, মানে আমার হাজব্যান্ড কোনো যোগাযোগ করে না। তখন আমি নাজিমকে বললাম বিয়ে করবা না? তখনও বলল ভালোবাসলে যে বিয়ে করতে হবে এমন কোনো কথা আছে? তোমারটা আর আমারটা কি একসাথে ম্যাচ করে? এত দিন পরে সে বলল ভালোবাসলে বিয়ে করতে হবে। কিন্তু তোমায় আমার অনেক ভালো লাগে, তোমায় আমি অনেক ভালোবাসি, কিন্তু তোমাকে আমার বিয়ে করা সম্ভব না। আমি অনেক বেশি ভালোবেসে ফেলছিলাম, মানে আমি যাকেই ভালোবাসি অনেক বেশি ভালোবেসে ফেলি, কিন্তু সবাই আমার সাথে মানে বুঝতে পারতাম না যে এরা আমার সাথে এরকম প্রতারণা করতেছে। তখন আজিম ফোন দেই, ফোন ধরে না, ফোন দেই, ফোন ধরে না। তখন আমার যে ফ্রেন্ডরা ছিল ওদের সাথে মিশলাম, কলিগ যারা ছিল তাদের সাথে মিশলাম। মিষ্টি মিষ্টি বললো ড্রিঙ্কস করা ভালো লাগে। পরে আমি এক পর্যায়ে ড্রিঙ্কস করলাম। ড্রিঙ্কস করলে সত্যিই ভালো লাগে,
মানে নাজিমের বিষয়ে যে কষ্টটা আমার পুরা মার দিক দিয়ে কষ্ট কিংবা হাজবেন্ডের দিক দিয়ে কষ্ট, আমার কোনো কষ্টই নেই। পুরা জমে ড্রিঙ্কস করলাম, এমন ড্রিঙ্কস করতেছি আমার মধ্যে চেঞ্জ দেখে আমার দুলাভাই আমার দিকে হাত বাড়ালো। যেরকম আমার বোন অফিসে গেছে, হঠাৎ আমার এসে পিছন দিয়ে ধরলো, বলল তোকে আমার খুব ভালো লাগে, তোকে ভালোবাসি। তখন আমি আমার বোনকে বললাম, বোন তুই কোথায়? বোন বলল বাসায়। বাসা আসার পর আমার কাছে টাকা ছিল, ওর কাছ থেকে টাকাটা নিয়ে আমি বাসা চলে গেলাম। এরপর আরেকটা মেয়েকে নিলাম, মেয়েটার নাম ছিল মেঘলা। ওকে নেয়ার পর ও আর আমি থাকতাম, ওখান থেকে আরও সুন্দরভাবে ড্রিঙ্কস করতে পারতাম। বাসায় কখন আসলাম কখন গেলাম, ড্রিঙ্কস করে চিল্লাইতাম, কাঁদতাম, নাজিম করে ওরও ফোন দিতাম, কোনোই উত্তর ছিল না। আমি তখন 200 টাকা দিতাম, ও 200 টাকা দিত, এরকম করে একটা বোতল কিনে নিই, খেতাম, বাসায় যেতাম, মাতলা করতাম। এরপর রিজার্ভে ছিলাম। পরে নতুন একটা পোস্ট লাগলো, গেল বছর। ওই বছর 1 তারিখে পোস্ট লাগার পরে আমার জুন কমান্ডারের সাথে পরিচয় হলো। ঠিক আছে, আপনার জন্য আমি ডিউটি করব। খ্রিস্টান প্রতিষ্ঠানে দিল, আমি ওখানে ডিউটি করতাম। 2টা মেয়ে, আমি আর একটা মেয়ে, ওই বাসায় থাকতাম। আমার হাজব্যান্ড সব দিক দিয়ে যোগাযোগ বন্ধ ছিল, কোনোভাবে যোগাযোগ করতো না। আমার স্যার আবার আমার হেল্প করতো, মানে আমি ঠিকমতো বাসায় যাচ্ছি কি না, কি করতেছি না করতেছি, এই বিষয়গুলো সে দেখতো। এরপর আমি ড্রিঙ্কস করতেছি, অনেকভাবে বাধা দিত, পাখি আপনার ড্রিঙ্কস করবেন না। আমি বললাম, আমি আপনার কথা কেন আমি আপনার কথা শুনবো না, আমি একজনকে ভালোবাসি। আমি এত বেশি ভালোবাসতাম, চিল্লাপাল্লা করতাম, রাস্তাঘাটে চিল্লাপাল্লা করতাম। তখন আমার স্যার নাজিমকে ফোন দিল, বলল, ভাইয়া একটা মেয়ে আপনাকে কতটা ভালোবাসে। তখন সে বলল, হ্যাঁ আমি এটা অনেক ভালো, আমি ওকে ভালোবাসি, কিন্তু ওকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তখন আমার সব কলিগ একবার করে ফোন করলো, মানে আমি সব কলিগের কাছে ওর দুর্বলতা দেখতাম। ড্রিঙ্কস করার পরে আমি সবসময় ওরই ফিল করতাম, আগের মতো ডিউটি করতে পারতাম না। পরে আমি সরে আসলাম, ফ্রেন্ডদের কাছ থেকে সরে আসলাম, কিন্তু বাসায় ড্রিঙ্কস করতে থাকলাম। আমার স্যার বলল, পাখি তুমি এভাবে ড্রিঙ্কস করো না, তুমি আসলে অনেক ভালো মেয়ে, বিভিন্ন রকম কথা বলতো। ওই পোস্টে আমি ঠিক মতো ডিউটি করতাম, আমার ডিউটির কারণে কখনো চাকরিটা যেত না। ডিউটি আওয়ার্সের পরে আমি উল্টাপাল্টা করতাম, ড্রিঙ্কস করতাম, বাইরে ঘুরতে যেতাম। তখন আমার স্যার আমার দিকে এগিয়ে আসলো, বলল, তোমার মতো ভালো যদি আমার ওয়াইফ থাকতো তাহলে আমি পুরো পৃথিবীটা ওরে দিয়ে দিতাম। ওর ওয়াইফের প্রতি অনেক ধরনের দুর্বলতা আমাকে দেখাতো, তার ওয়াইফ পারফেক্ট নয়, সে তাকে ভালোবাসে না, সংসারে মন নেই, সে ছেলের যত্ন নেয় না। আমি বললাম, এসব কথা আমারে কেন বলেন? তখন আমার মনে কিন্তু নাজিমই ছিল। অফিসের পরেই সে আমাকে ঘুরতে নিয়ে যেত, আমিও যেতাম, তখন খুশি ছিলাম, ভালোই ছিলাম। তারপরে ওর ওয়াইফ যখন বাড়িতে গিয়েছে, আমরা একদিন ড্রিঙ্কস করছিলাম, আমি ড্রিঙ্কস করার পরে পুরো অ্যাবনর্মাল হয়ে গেলাম, চিন্তা করতে পারতাম না। নাজিমকে কল করতাম, এটা করতাম, ওটা করতাম, উল্টাপাল্টা চিল্লাপাল্লা করতাম। ওর ওয়াইফ যখন বাড়িতে গেছে, সে আমাকে তার বাসায় নিয়ে গেছে, আমি কিছুই জানতাম না। আমরা ড্রিঙ্ক করছিলাম, তারপর বাসায় গিয়েই আমার সেন্স চলে গেল, হয়তোবা আমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়েছে, হয়তোবা। সে বলল, তোমার সব কিছু পারফেক্ট, আমার ওয়াইফের থেকে তুমি অনেক বেটার। আমি কাঁদতাম, বলতাম, আপনি এটা কি করবেন, আমার সঙ্গে এটা কেন হলো? এরপর চাকরিটা বাঁচানোর ভয় হচ্ছিল, চাকরি না থাকার ভয়টা কেন ছিল? মানে ফোর্সে চাকরি করতাম, এটা তো কোনো সরকারি চাকরি না, যখন তখন চলে যেতে পারতাম। আপনি যার কথা বলছেন উনি চাইলে আমার চাকরি ডিসমিস করে দিতে পারতেন। একজন জুনিয়র কমান্ডার ছিল, সে চাইলে চাকরি ডিসমিস করতে পারত, কারণ ফার্স্ট যেখানে চাকরি করতাম উনি আমার নামে কমপ্লেন করার পরে আমার চাকরিটা চলে গিয়েছিল। এরপর আমি রিজার্ভে আসছিলাম, তখন আমার এই ভয় কাজ করত, উনি আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত, বিভিন্ন জিনিস গিফট করত, কিনে দিত। আমি এগ্রি করে গেলাম, হ্যাঁ আমি এগ্রি করে গেলাম। নাজিমের অ্যাবসেন্টের পরে সে খুব দ্রুত আমার লাইফে ঢুকে পড়েছিল। ফার্স্ট টাইমে আমি বলেছিলাম, আপনাকে আমি কখনো ভালোবাসবো না, আপনার ওয়াইফ আছে। সে অনেক চেষ্টা করেছিল, কিন্তু তার ওয়াইফ পারফেক্ট ছিল না, তার ভাষা অনুযায়ী সে সঠিকভাবে কাজ করত না। আমি বুঝতাম সে তার ওয়াইফকে ভালোভাবে রাখতে পারছে না। তখন আমার আগের হাজব্যান্ডের সঙ্গে আমার ডিভোর্স হয়নি, আমার হাজব্যান্ডের সাথে কোনো যোগাযোগও ছিল না। এরপরও নাজিমা আমার ডিউটি আওয়ার্সের পরে আমার সঙ্গে ঘুরতে যেত, খেতাম, আড্ডা দিতাম।
আস্তে আস্তে সে আমার কাছে অনেক কাছে চলে এলো। অফিসার হিসেবে সে আমাকে বাসায় নামাই দিয়ে আসতো, কারণ সে জানতো আমার জন্য অফিস থেকে দূরে যাতায়াত কষ্টকর হবে। সে আমাকে অনেক ভালোবাসতো। আমি আস্তে আস্তে তার প্রতি দুর্বল হয়ে গেলাম। যখন দেখলাম তার ওয়াইফ তার প্রতি ডেভোটেড নয়, আমি দুর্বল হয়ে পড়লাম। আমি বুঝতে পারতাম ফোনে কথা বলার সময় সে তার ওয়াইফকে কিছু করতে বলতো, কিন্তু আমি শুধু শুনতাম। তার পরিবার সম্পর্কে আমি শুধু ওয়াইফের বদনামই জানতাম, তার পরিবারের অন্য দিকগুলো আমি বুঝতাম না।